সুপ্রিম কোর্ট থেকে সেক্রেটারিয়েট সব জায়গাতে এলোমেলো অবস্থা। পুলিশের মধ্যে সর্বকালের নিকৃষ্ট অস্থিরতা চলছে। পুলিশ এখন যা কিছু ঘটছে পুলিশ ধারণ করতে পারছে না। একের পর এক বিভিন্ন আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, একের পর এক যাকে বলা হয় স্বাধীনতার পক্ষের শক্তির ট্যাগ দিয়ে, একের পর এক বিএনপি বিরোধী ট্যাগ দিয়ে যেভাবে পুলিশের সমস্ত দক্ষ অভিজ্ঞ কর্মকর্তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে, পুরো পুলিশ বাহিনী ফাঁকা। খালি জায়গাতে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে খুব অল্প সময়ের জন্য। জনাব আরিফ নামক একজন এই পুলিশের এসপি কর্মকর্তা, সে তো সরাসরি সাংবাদিক নাজমুস সাকিব তার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে যে সকল কথাবার্তা বলেছেন রীতিমতো লোমহর্ষক। অন্যদিকে গত 17 বছর ধরে পুলিশে যে সকল বড় বড় কর্তারা সাফার হয়েছেন তারা এই জমানাতে এসে একটা পোস্ট পোর্টফোলিও পেয়ে 6 মাসের বেশি তারা ভোগ করতে পারেনি, এর মধ্যেই তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আর নতুন নতুন জায়গায় যারা আসছে এরা বিএনপি করবে কিভাবে? এরা নয় জামাত করে নয় আওয়ামী লীগ করে। এর কারণ হলো, ধরুন এডিশনাল এসপি থেকে এই অল্প 2 বছরের মধ্যে একটা ছেলে যদি ডিআইজি হয়ে যায়, তাহলে রিক্রুটমেন্টটা হয়েছিল কবে, কোন আমলে হয়েছিল, কিভাবে হয়েছিল? সে আওয়ামী লীগ হয় কি করে, সে বিএনপি হয় কি করে? এই অবস্থায় পুলিশে। সিমিলারলি একটা রাষ্ট্রকে চালায় সেই সিভিল সার্ভিস। সেই সিভিল সার্ভিসের সেক্রেটারি থেকে শুরু করে উপসচিব পর্যায়ের যারা ডিসি র্যাঙ্কে ছিল, পাইকারি হারে প্রথমে ওএসডি, তারপরে চাকরিচ্যুত এবং আরও সামনে চাকরিচ্যুত করার প্ল্যান চলছে। 2018 সনে যারা ডিসি হিসেবে নিয়োজিত ছিলেন তাদের সবাইকে ওএসডি করে রাখা হয়েছে। আর এই সময়টিতে যারা এসপি ছিলেন খুব কয়েকদিন আগে এরকম 37 জন না 38 জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাজে ওই সময়টাতে যারা ডিসি ছিলেন তারা হয়তো কেউ এডিশনাল সেক্রেটারি হয়েছেন, কেউ হয়তো জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, তো তাদের সবাইকে ওএসডি করে রাখা হয়েছে। ওএসডি করে রাখার পর এখন তাদেরকে দেখা গেল যে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তো আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে তারা পারিবারিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে তছনছ হয়ে গেছে। 2018 সনে আমি নির্বাচন করেছি। আমি ওই সময়টাতে এসপি, ডিসি তাদের দ্বারা, টিওনোর দ্বারা, ওসি দ্বারা মারাত্মকভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছি। শুধু আমি না, বিএনপির 300 এমপি হয়েছেন। কিন্তু এত কিছুর মধ্যে যেটা হয় যে কিছু কিছু কর্মকর্তা যারা নিজেরা তাফালিং করেছেন অগ্রগামী হয়ে, কিছু কিছু কর্মকর্তা চুপ ছিলেন, কিছু কিছু কর্মকর্তা নীরব থাকতে বাধ্য হয়েছেন, আবার কিছু কিছু কর্মকর্তা গোপনে সাহায্য সহযোগিতা করেছেন। এটা সত্য কথা। এখন আপনি শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার জন্য আপনি দেখেন যে আসলে কোন লোকটি অন্যায় করেছে, ঘুষ করেছে, দুর্নীতি করেছে, আওয়ামী লীগের তাফালিং করেছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। যেমন ধরুন 2018 সনে আমার সাথে খুব আচরণ হয়েছে, কিন্তু তখন যে ডিসি ছিল সেই ডিসি তেমন কিছু করেনি, অনেকটা প্রফেশনাল। এসপি খুব বেশি তাফালিং দেখায়নি, কিন্তু একটা এডিশনাল এসপি ছিল, ও মাই গড, ওকে দেখে মনে হতো জয়নাল হাজারি। সে পারলে আমাদের যে এমপি প্রার্থী ছিলাম, আমাদের পাছার উপরে বুটের লাথি মারার জন্য সে সারাদিন মিলিটারি যুদ্ধের যে গাম বুট আছে ওইগুলো পরে থাকতো। একজন এডিশনাল এসপি, আমি নাম জানি না, এত বেয়াদব এসপি আমি জীবনে দেখি না। আমি শিওর সেই যে এসপি কিছু করেনি ওই সময়, সেই এসপির চাকরি চলে গেছে, কিন্তু এডিশনাল এসপি এখন কোথায় আছে আই ডোন্ট নো। আবার দেখুন আমার সময়টাতে 18 সনে পটুয়াখালীতে যে এসপি ছিল সেই ডিসি ছিল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যান, ভদ্রলোক মানুষ, তাকে হয়তো ওএসডি করা হয়েছে, কিন্তু তারপরে একজন ডিসি গেছে, আমার নামটা মনে আসছে না, যে ডিসি আমার বাড়িটা ভেঙে দিছে। ওখানে আওয়ামী লীগ বিএনপির যত নেতা ছিল
কামাল, সম্ভবত সেই ডিসির নাম বোধহয় কামাল, এরকম কিছু একটা হবে, নরসিংদী বাড়ি, পাগলা টাইপের। পুরো পটুয়াখালীর 4টি সংসদীয় এলাকাতে বিএনপির যত মানে এমপি প্রার্থী ছিল, যত নেতাকর্মী ছিল, সবার বাবার নাম ভুলিয়ে দিচ্ছে নির্বাচনের পরপর। এবং ওখানে যে যারা আওয়ামী লীগের পান্ডা ছিল, সেই পান্ডাদের সাথে একসাথে বসে যত রকম অপকর্ম আছে সব একসাথে করত। আচ্ছা, এখন সে কোথায় আছে? তাকে কি ওএসডি করা হয়েছে? সম্ভবত না। হয়তো সে বহাল তবিয়তে এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে, আমি জানি না, আই ডোন্ট নো। তো এইভাবে আমার বক্তব্যটা হলো যে আপনারা যদি শাস্তি দিতে চান কাউকে, তদন্ত করেন, তারপরে বিচার করেন, বিধি মোতাবেক তাদেরকে শাস্তি দেন। কিন্তু গণহারে, পাইকারি হারে যদি দেওয়া হয়, তাহলেই হবে কি, পর্দার আড়ালে নানা রকম খেলা হবে। আমাদের দেশে যখনই কোনো একটা সরকারের পরিবর্তন হয়েছে, এটার পেছনে প্রথমত কলকাঠি নেড়েছে সামরিক বাহিনী, দ্বিতীয়ত কলকাঠি নেড়েছে সচিবালয়, সেক্রেটারিয়েট। এখন এই বর্তমান সরকারে এসে সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন হয়েছে, তারপর পুলিশে ব্যাপক পরিবর্তন হয়েছে, আর সচিবালয়ে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে। আর এই শক্তিগুলো যখন একটি রাজনৈতিক সরকারকে ডিসকোঅপারেশন করে, তখন কি হয় আপনি দেখেন। এর আগে এরশাদের পতন হয়েছে, জেনারেল নুরুদ্দিন তাকে সাহায্য করেনি। বেগম জিয়ার পতন হয়েছে, একবার জনতার মঞ্চ হয়েছিল, সচিবালয় থেকে সমস্ত অফিসাররা বের হয়ে এসেছিল। দ্বিতীয় দফায় বেগম জিয়ার পতন হয়েছিল, সামরিক বাহিনী তার কথা শুনেনি, মঈনুদ্দিন ফখরুদ্দিন। এইবার শেখ হাসিনার পতন হলো বিকজ এইবার সামরিক বাহিনী শেখ হাসিনার কথা মতো গুলি চালাতে রাজি হয়নি, আর গুলি চালানোর মতো অবস্থা তাদের ছিল না। এই কারণে একটা বাহিনীকে শক্তিশালী করার জন্য যে ট্রেনিং দরকার, শেখ হাসিনার সমস্ত ফোকাস ছিল পুলিশকে কেন্দ্র করে। আর্মিকে সে পুরো সময়টাকে অবহেলা করেছে, তাদেরকে সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে, যেন তাদের ভুঁড়ি বাড়ে, যেন তাদের যুদ্ধ করার ক্ষমতা কমে যায়, যেন তাদের লোভ হয়, তারা ব্যবসা বাণিজ্য পায়, বড় বড় পোর্টফোলিও পায়। জাতিসংঘ মিশনে যাও, টাকা উপার্জন করো, প্রেষণে আসো, বিভিন্ন দূতাবাসে কাজকর্ম করো, এই রাস্তা বানাও, গাড়ি বানাও, কন্ট্রাক্টারি করো, কিন্তু বন্দুক তুলে নিও না। আর সেই কাজ করার ফলে কি হলো, এই সুশৃঙ্খল বাহিনীটি এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করার মতো যে সাহস দরকার, নেতৃত্ব দরকার, এটা শেখ হাসিনার জমানাতে এক জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়ী করলে হবে না। এটা ছিল না, ট্রেনিংগুলো হয়নি। আপনি গোলাবারুদ নিয়মিত তাদেরকে সরবরাহ করা হতো না, তাদেরকে সারা বছর তাদের কাছে অস্ত্র থাকতো কিনা আমার সন্দেহ। আমরা শুনতাম যে অনেক অস্ত্রের পিনগুলো খুলে কোতে রাখা হতো, অস্ত্র থাকতো কিন্তু ওই যে ফায়ারিং পিন তাদের ছিল না। আমি এগুলো শুনেছি এই সমস্ত কথাবার্তা। তো সেই বাহিনী কী করে এরকম একটা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করবে? এবং সেই অবস্থা, আর্মিদের মধ্যে যে ট্রমা, সেটা এখনও আছে। এখন আর্মিকে গালাগালি করা হচ্ছে, এখন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কিন্তু তারা যে পুরো জিনিসটি অতীতের মতো করে হ্যান্ডেল করবে, এটা এই 17 বছর কন্টিনিউয়াসলি তাদেরকে অবদমিত করার পর আবার এখন এই জমানাতে যখন আর এক দফা চাকরিচ্যুতি, সমস্ত সিনিয়র জেনারেল আপ টু কর্নেলের উপরে পর্যন্ত যত পদ পদবি আছে সবগুলোকে ট্যাগ দিয়ে আপনি তাড়িয়ে দিলেন। আমান আজমির মতো লোকদেরকে আপনি প্রমোশন দিলেন, ভূতাপেক্ষা প্রমোশন দিলেন, অনেক লোককে আপনি খুব বেশি প্রমোশন দিয়ে সামনে এগিয়ে নিয়ে আসলেন। ফলে ওখানে যে ভ্যাকুয়ামগুলো তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামগুলো যত বেশি হবে, ততই পর্দার আড়ালে খেলাধুলা বেশি হবে, নানা রকম দুর্ঘটনা ঘটবে, নানা রকম অর্শনের সংকেত দেখা দেবে, অবিশ্বাস দেখা দেবে, এবং রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতির যে স্বাভাবিক সৌন্দর্য আছে, স্বাভাবিক রিদম আছে, এগুলো থাকবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।